সময় এখন রাত 12টা বাজে। আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় বন্ধুর ফোনটা হাতে নিয়ে সময় কাটাচ্ছিলাম। ফোনের স্ক্রিন আনলক করা মাত্রই একটা নোটিফিকেশন আমার সামনে এলো। নাম্বারটি আমার জান নামে সেভ করা ছিল। অবশ্যই বুঝতে বাকি রইল না বন্ধুর গার্লফ্রেন্ড মেসেজটি করেছে। আমি তখন কৌতূহলবশত মেসেজটা পড়তে শুরু করলাম। বন্ধুর গার্লফ্রেন্ডের নাম ছিল সালমা। তিনি লিখেছিলেন, সাগর, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি জানি আমি যে কাজ করেছি তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার অযোগ্য। কারণ জানো, সেদিন বাবা যখন আমার হাত জোর করে কান্না করতেছিল, তখন আমি আর তার কথা ফেলতে পারিনি। সেখানে তার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হেরে গিয়েছিল। তাই বাবার কথায় রাজি হয়ে আজ 11 দিন হলো আমি অন্য কারো স্ত্রী। আমি ভেবেছিলাম জীবনের শেষ সময়টুকু তোমার সাথে কাটাবো, জীবনের যতদিন বাঁচি একসাথে বাঁচবো। জানো, আমার সবসময় ভয় হতো তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, হয়তো তুমি অন্য কারো সাথে নিজের সংসার বাঁধবে। এই ভয় আমাকে ঘুমাতে দিত না। কিন্তু দেখো, আজ অবশেষে আমি বেইমানি করে অন্যের ঘরে চলে গেলাম। জীবন দেখো কত অদ্ভুত। তোমার মনে আছে যখন আমি কান্না করতে করতে বলতাম আমাকে ছেড়ে কখনো যেও না? আচ্ছা বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? তখন তুমি বলতে, আরে পাগলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, একমাত্র মৃত্যুই পারে আমাদেরকে আলাদা করতে। অথচ দেখো, জীবিত থাকতেই আমি তোমাকে ছেড়ে অন্য কারো হয়ে গেলাম। এমনটা তো হবার কথা ছিল না। অথচ দেখো, আমি তোমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে ঘর বাঁধলাম। অথচ একটা সময় তুমিহীন পৃথিবী আমার কাছে ক্লান্ত লাগতো, শূন্য লাগতো সবকিছু। কেমন জানি মনে হতো তুমিই আমার জীবনের আলো। কিন্তু দেখো, আজ 11টা দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ নেই। আমি জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। আমি মেসেজগুলো পড়তেছিলাম আর আমার বন্ধুর নিথর দেহর দিকে আমি তাকাচ্ছিলাম। মৃদু আলো যখন আমার বন্ধুর মুখের উপর পড়েছিল, তখন আমার বন্ধুর লাশটা দেখে আমার বড্ড মায়া হচ্ছিল। আমি তখন বন্ধুর পায়ের কাছে বসে কান্না করতেছিলাম আর বলতেছিলাম, আমি এটা কি পড়ছি, আমি এটা কি শুনছি। তখন আমি আবারও মেসেজগুলো পড়তে শুরু করলাম। সে আরো লিখেছে, জানো, প্রতি রাত যে মানুষটার সাথে আমার থাকার কথা ছিল, আজ তার সাথে কোনো যোগাযোগ নেই। অথচ যে মানুষটাকে কোনোদিন চিনতামও না, সেই মানুষটার সাথে আমার প্রতিদিন প্রতি রাত কাটাতে হয়, একসাথে ঘুমাতে হয়। এমনকি ঘুম থেকে উঠেই ওই মানুষটার মুখটাই আমার দেখতে হয়, তার যত্ন নিতে হয়। অথচ এমন হওয়ার কথা ছিল না। প্রকৃতি কত বিচিত্র নিয়ম, তাই না? আচ্ছা, যে যাকে চাই, যে যাকে ভালোবাসে, সে তার হয়ে গেলে কি এমন ক্ষতি হয়? আমি তো তোমাকে হারাতে চাইনি, তাহলে নিয়তি কেন তোমাকে হারাতে বাধ্য করলো? সালমা হয়তো জানেই না জীবনে কোনোদিন সাগর এই মেসেজগুলো নিজেও দেখবে না, হয়তো আর কখনো কথা বলাও হবে না। বন্ধুর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় কেউ জানতেও পারেনি। তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ না বলে আমি তোমার জীবন থেকে চলে গিয়েছিলাম, কারণ আমি আমার বাবার অনুরোধ ফেলতে পারিনি। আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমি তোমার সাথে ইচ্ছা করেই কোনো যোগাযোগ করিনি। জানো, কিছুদিন আগে আমার ফেসবুক আইডিটাও ডিলিট করে দিয়েছি, তোমার সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। আমি জানি তুমি ছটফট করেছো, কষ্ট পেয়েছো, কান্না করেছো, কিন্তু দেখো, আমার কিছু করার ছিল না। তোমার সাথেই আমার ঘর বাঁধার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, সারাটা জীবন একসাথে কাটানোর তীব্র ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর পূরণ হলো না। দেখো, তার জীবনটা আমার রঙিন করে সাজিয়ে দেওয়ার কথা ছিল, যাকে কথা দিয়েছিলাম তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। অথচ আমার জন্যই হয়তো তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছো। জানো, আজ পরিবারের লোক সবাই অনেক খুশি, কারণ বিয়েটা তাদের ইচ্ছাতেই হয়েছে। আর আমি তোমাকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেলাম। জানি তোমার কাছে ক্ষমা পাবো না। কথাগুলো যখন তুমি পড়ছো, তখন হয়তো তুমি নীরবে কান্না করছো, কিন্তু সে কোনোদিনও জানে না, সে কোনোদিন জানবেও না। ওই মানুষটা আর এই মেসেজ কোনোদিনও পড়বে না, পড়তে পারবে না। সে তো কফিনে বন্দি, সাদা কাপড়ে মোড়ানো। মুখে যখন ঝলমলে আলো পড়ছে, তখন আমার বড্ড মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে। তবে তোমাকে একটা কথা বলে যাই,
তুমি বলেছিলে না আমার সুখই তোমার সুখ। জানো, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, এখনো অবধি আমার সকল চাহিদা পূরণ করে। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমার বড্ড মনে পড়ে তোমার সাথে প্রথম দেখা করার দিনটি। আমার মনে পড়ে তোমার সাথে বলা কথাগুলো। আমি সারাদিন ব্যস্ততায় ভুলে থাকলেও রাতের নীরবতায় যখন একটু বিশ্রাম নিতে যাই, তখন তোমার সকল স্মৃতি আমাকে আঁকড়ে ধরে। আমি ভুলতে পারি না। তোমার মনে আছে একদিন আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছিলাম, কিন্তু কেউ কারো হাতটা ধরার সুযোগ পাইনি, সাহস পাইনি। কিন্তু যখন তুমি আমাকে গাড়িতে তুলে দিলে, তখন আমার হাতটি শক্ত করে ধরে বলেছিলে, সাবধানে বাসায় যে কল দিও। সেই কথা, সেই স্মৃতি আমি এখনো ভুলতে পারি না, মনে পড়ে যায় বারবার। এগুলাও কি ভোলা সম্ভব? জানো, সেদিন না আমার তোমাকে ছাড়তে ইচ্ছা করেনি। তখন গাড়িটা ছেড়ে দিয়েছিল, তাই আমি তোমার হাতটা ছাড়তে বাধ্য হলাম। কে জানতো এবারে আমি তোমার হাতটা শেষবারের মতো ছেড়ে দিলাম। আর কখনো আমাদের দেখা হবে না, কথা হবে না, আর কখনো ফোন করার জন্য আবদার করা হবে না। আচ্ছা, তোমার ঘরে আমার জন্য যে ছোট্ট ছোট্ট গিফট, উপহার, শাড়ি, চুড়ি সবকিছু কিনে রেখেছিলে, সেগুলো তোমার নতুন স্ত্রীকে দিও। তোমার মনে আছে তোমার কিছু পছন্দ হলে আমার জন্য কিনে নিতে, আর আমি বলতাম এগুলো আমি সব একবারে বিয়ের পরে নিব। কিন্তু আজ আমি বিবাহিত, কিন্তু স্বামী তুমি নও। কিন্তু তোমাকে একটা অনুরোধ করতে চাই, নিজের পছন্দ মতো নতুন কাউকে বিয়ে করে নিও, আর তোমার জমিয়ে রাখা সকল গিফট, শাড়ি, চুড়ি সবকিছু সেই মানুষটাকে দিও। তুমি হয়তো জানো না, মেয়েরা শাড়ি চুড়ি পেলে কতটা খুশি হয়, কতটা আনন্দ তাদের মধ্যে বিরাজ করে। তোমার সাথে শেষ যেদিন কথা হলো, আর কখনো কথা হবে না ভেবে আমি সেদিনই সবকিছু ডিলিট করে দিয়েছি, সিমটাও নষ্ট করে দিয়েছি। ভেবেছি আর কোনোদিন অনলাইনে আসবো না, কিন্তু তোমার খোঁজটা না নিয়ে আমি পারলাম না। তবে তোমার কাছে শেষ একটা অনুরোধ করতে চাই, যদি কখনো পথের মাঝে তোমার সাথে আমার কোনোভাবে দেখা হয়ে যায়, তুমি অপরিচিতভাবে চলে যেও। কখনো আমার সাথে কথা বলার, আমার সামনে আসার চেষ্টা করো না। আর নিজের খেয়াল রেখো, তুমি না খুব বড্ড অগোছালো, নিজেকে একটু গুছিয়ে নিও। নিজেকে কষ্ট দিও না, রাত জেগো না, ঠিকমতো খাবার খেয়েও ভালো থেকো। সালমান এই মেসেজগুলো পড়ে বারবার সাগরের দিকে তাকাইতে ইচ্ছা করছিল। আমি সাগরের পায়ের কাছে বসে ওকে শক্ত করে ধরে দু চোখ থেকে পানি পড়ছে, আর ভাবছি ভালোবাসা আর জীবন কি অদ্ভুত, তাই না? কারোর সাথে হুট করে হয়ে যায়, তো আবার জীবনটা হুট করে হারিয়ে যায়। সালমা যেদিন বেশ কিছুদিন তার সাথে যোগাযোগ করেনি, তখন সাগর ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সবসময় টেনশন মাথায় নিয়ে কখন কোথায় যাই, সবসময় ডিপ্রেশন তার সাথে লেগেই থাকে। হঠাৎ একদিন বের হয়েছিল বাসা থেকে, তার পরিবারও তাকে নিয়ে সবসময় চিন্তায় থাকতো। এমনকি সালমার মেসেজ না পেয়ে সাগর নিজের ফোনটাও ভেঙে ফেলেছিল, আর বলেছিল যে ফোন দিয়ে কি হবে যদি সেই মানুষটাই না থাকে। গুরুত্বপূর্ণ কল আসবে, তাই ফোনটা কোনো রকম সার্ভিসিং করে আমি নিজে দিয়েছিলাম তাকে। আমি থেকেছি তার পাশে, আমি জেনেছি বুঝেছি তার কষ্ট, ডিপ্রেশনের কারণ। যদি কখন কাউকে একবার মন দিয়ে দেওয়া হয় আর মায়ায় জড়িয়ে যাওয়া হয়, তখন ওই মানুষটার মায়া থেকে না বের হওয়া যায় না। হঠাৎ করে যখন শুনতে পেলাম সাগর বাইক অ্যাক্সিডেন্টে আর নেই, তখন ছুটে গেলাম, আর মনে পড়ে গেল বিগত কিছু দিনের কথা। আর ঠিক এই সময় এমন একটি মেসেজ পাবো কখনো ভাবিনি। সে জানেও না সাগর কোনোদিন এই মেসেজ আর দেখবেও না, পড়তেও পারবে না। কিন্তু কি আবেগ, কি অনুভূতি! তাই আমিও ডিসিশন নিলাম, আমিও তাকে কোনোদিনও জানাবো না। সালমা যদি আর কোনোদিন অনলাইনে না আসে, আর যদি কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও না করে, তাহলে হয়তো সে কোনোদিনও জানতে পারবে না। তাই আমিও চাই না সদ্য বিয়ে হওয়া মেয়েটির জীবনটা নষ্ট করতে। সে সবে মাত্র নতুন জীবন শুরু করেছে, আর যে চলে গিয়েছে সে তো আর ফিরে আসবে না। আমি যদি এখন তাকে সেই নিউজটা দেই, তাহলে হয়তো সে ভেঙে পড়বে, সে নিজেকে দোষারোপ করবে। ভালো থাকুক সে তার নতুন সংসার নিয়ে, এই ভাবতে ভাবতে কান্না করতেছিলাম। আর বন্ধুর পায়ের কাছে বসে বন্ধুর পা দুটো শক্ত করে ধরে রাখছিলাম। আমার কান্না শুনে ড্রাইভার গাড়ি থামালো। গাড়ি থামিয়ে বলল, ভাইয়া এবার তো একটু থামেন, সারা রাস্তা তো কান্না করতে করতে এসেছেন,
আমি বন্ধুত্ব দেখেছি, আপনাদের মতো এত ঘনিষ্ঠ বন্ধু দেখিনি। কিন্তু আমার তখনও কষ্ট হচ্ছিল। কিছু কথা, কিছু ব্যথা কাউকে বলা যায় না, নীরবে সহ্য করে নিতে হয়, গোপনই রেখে যেতে হয়। না বলতে পারবো তাকে, না বলতে পারবো তার পরিবারকে, কারণ একটা মেয়ে নতুন জীবন শুরু করেছে, তাকে বলেই বা কি হবে? কয়েকটা জীবন নষ্ট হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কষ্ট হলেও মেনে নিতে হবে। কিন্তু কোনো একদিন হয়তো সালমা শাড়ি পরতে গিয়ে মনে মনে ভাববে, সাগর হয়তো তার কেনা সকল শাড়ি তার স্ত্রীকে দিয়ে দিয়েছে, কিন্তু সে কোনোদিন জানতেই পারবে না সে লাল শাড়ি নয়, সে সাদা শাড়ি পরে নিজেই কবরে চলে গিয়েছে। তখন আমি সবকিছু ভুলে সালমার ফোনে একটা রিপ্লে মেসেজ দিলাম, আচ্ছা ভালো থেকো। জীবনের সবচেয়ে বড় বন্ধন হলো বিয়ের বন্ধন। হয়তো তোমার আমার সেই কপাল ছিল না, তুমি এখন যাকে নিয়ে আছো তাকে নিয়ে সুখে থেকো, আমাকে ভুলে যেও। তখন সালমা রিপ্লে দিয়ে বলল, ধন্যবাদ তোমাকে এত সহজে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর কোনোদিন মেসেজ দিও না, আর কখনো আমাকে মেসেজ বা কল দিও না, ভালো থেকো তুমি। তখন আমি বললাম, ভালো থেকো, বিদায়। কিন্তু সালমা কোনোদিন জানলো না এটা শেষ বিদায়। ইতিমধ্যে আমি প্রায় বন্ধুর বাড়িতে চলে এসেছি। বন্ধুর লাশ কফি নিয়ে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে বন্ধুর লাশটি রিসিভ করার জন্য। তখনই আমি বন্ধুর লাশটা ধরে আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, বন্ধু, এটাই হয়তো তোর সাথে আমার শেষ যাত্রা ছিল। আর কখনো হয়তো একই গাড়িতে চড়া হবে না, আর কখনো হয়তো পাশাপাশি এভাবে চলা হবে না, তোর সাথে কোনোদিন দেখা হবে না, কথা বলাও হবে না, একসাথে আড্ডা দেওয়া হবে না, খুনসুটি রাগ আড্ডা তামাশা কিচ্ছু কিচ্ছু করা হবে না।